প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরও একটি টিউটোরিয়ালে। এইচটিএমএল এর ধারাবাহিক আলোচনার ক্ষেত্রে আমরা যে আলোচনাগুলো গত দুটি ক্লাসে করেছিলাম, আমরা মূলত এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এইচটিএমএল ও ওয়েব ডিজাইন বিষয়ক সম্পর্কে আলোচনার প্রথম পর্বে আমরা যেটি আলোচনা করেছি। প্রথমে আমরা প্রথম ক্লাসে আমরা যদি তোমাদেরকে আউটপুটটি একটু দেখিয়ে থাকি, তাহলে প্রথমে আউটপুটটা এমন ছিল, সাগর আইসিটি কেয়ার এরকম একটি লেখা আমরা ওয়েবসাইটের ওয়েব পেজে প্রদর্শন করার জন্য প্রোগ্রামটি করেছিলাম। এবং দ্বিতীয়ত আমরা যে প্রোগ্রামটা করেছি সেটি হচ্ছে দ্বিতীয় ক্লাসে যে টিউটোরিয়ালে প্রোগ্রামটা করা হয়েছিল, সাগর এবং আইসিটি এবং কেয়ার তিনটি আলাদা আলাদা লাইনে প্রদর্শন করার জন্য আমরা কি এইচটিএমএল কোডটির প্র্যাকটিক্যাল করেছিলাম। তো তোমরা অবশ্যই যারা ভিডিও টিউটোরিয়াল দুটি দেখোনি, অবশ্যই টিউটোরিয়াল দুটি কমপ্লিট করবে, কারণ প্রথম এবং দ্বিতীয় ক্লাসের সাথে তৃতীয় ক্লাসের অনেক মিল রয়েছে। এবং প্রথম ক্লাসে আমরা এইচটিএমএল ওয়েব স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটি আলোচনা করব, প্রথমে যেটি আলোচনা করব একটি ওয়েবসাইটের ওয়েব পেজে খেয়াল করে দেখো, এই যে সাগর আইসিটি এবং কেয়ার এই লেখাগুলো কীভাবে আমরা সুসজ্জিত করতে পারি বিভিন্ন স্থানে। এটি যেমন বামে রয়েছে, এটি মাঝখানে রয়েছে এবং এটা কি সবার ডানে রয়েছে। সো এভাবে সুসজ্জিত করা। এবং খেয়াল করে দেখো, সাগর আইসিটি এবং কেয়ার প্রত্যেকটি টেক্সট বা ওয়ার্ডের লেখা কিন্তু ভিন্ন রঙে প্রদর্শিত হয়েছে, অর্থাৎ সাধারণত যে কালারটা ব্যবহার করা হয় কালো, সেটি দ্বারা প্রদর্শন করা হয়নি। সো এটিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরও একটি যেটা জিনিস দেখব এ অধ্যায়ে আজকে যে টিউটোরিয়ালে, সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের ওয়েব পেজটা কালার করতে পারি। খেয়াল করে দেখো, এই ওয়েব পেজটির কালার দেওয়া হয়েছে, এটি কালারের নাম সায়ান এবং টেক্সটগুলোর কালার কিন্তু সাদা করা হয়েছে। সো এই কয়েকটা মৌলিক বিষয় সম্পর্কে আজকে টিউটোরিয়ালটি সাজানো হয়েছে। প্রথমে আমরা যেটি করব, এই যে কোনো এইচটিএমএল কোড করার জন্য প্রথমে আমরা নিউ ডকুমেন্টে যাব। নিউ ডকুমেন্টে গিয়ে আমরা টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। সো খেয়াল করে দেখো, আমরা থার্ড ক্লাসের টিউটোরিয়ালটা করব। চলো আমরা শুরু করি। থার্ড ক্লাস ডকুমেন্ট, আমরা এরকম একটা নাম দিয়ে আমার ডকুমেন্টটা সেভ করলাম। আমরা এই থার্ড ক্লাস ডকুমেন্টের ভিতরে সব কিছু আমরা এইচটিএমএল কোডগুলো করব। সো এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, প্রথমে তোমরা এইচটিএমএল কোড করার জন্য প্রথমে যেটি দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এইচটিএমএল কোড দিয়ে শুরু করব। সো এইচটিএমএল কোড করার জন্য আমরা এইচটিএমএল লিখলাম। এরপরে আমরা জানি এইচটিএমএল দুটো সেকশন রয়েছে, একটি হচ্ছে হেড সেকশন এবং আরও একটি হচ্ছে বডি সেকশন। সো হেড সেকশনের ভিতরে তোমরা অবশ্যই জানো হয়তো বা, হেড সেকশনের ভিতরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে টাইটেল। সো আমরা হেড লেখার ক্ষেত্রে অবশ্যই টাইটেলটা অবশ্যই এখানে উল্লেখ করে দেব। সো হেড সেকশন আগে ক্লোজ করে ফেলি এবং অবশ্যই হেডের ভিতরে কিন্তু টাইটেলটি হবে। সো হেডের ভিতরে টাইটেলটি লেখার জন্য আমরা এই অবস্থানে চলে যাচ্ছি। এখন খেয়াল করে দেখো, টাইটেলটা আমরা লিখব। টাইটেলে তুমি যাই লিখো না কেন, তোমার ওয়েব পেজটি প্রদর্শন হওয়ার সময় সেই নামটি প্রদর্শিত হবে। সো আমরা টাইটেলে এখন লিখলাম, টাইটেলে আমরা লিখলাম থার্ড টিউটোরিয়াল। ওকে, থার্ড টিউটোরিয়াল। বা তুমি তোমার কোম্পানি নিজের নামও দিতে পারো, যেমন ফেসবুক তাদের নিজেদের নাম দিয়ে আসলে টাইটেলটি লিখে রাখে সাধারণত। সো এখানে তুমি, আমার যেহেতু প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাগর আইসিটি কেয়ার, সো আমি সেটা লিখে ফেলছি, সাগর আইসিটি কেয়ার। ওকে, এরপর টাইটেলটা ক্লোজ করে দিব। আমরা টাইটেলটা ক্লোজ করে ফেলেছি এবং এখানে খেয়াল করে দেখো, ওপেনিং ট্যাগটা ছোট হাতের হলেও ক্লোজিং ট্যাগটা কিন্তু বড় হাতের দেওয়া আছে। সো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কারণ এইচটিএমএল হচ্ছে কেস ইনসেনসিটিভ। এবার খেয়াল করে দেখো, হেডের পরে যে অংশটি নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে বডি। বডিও একইভাবে তোমরা ছোট কিংবা বড় যে কোনোটা দিয়ে লিখতে পারো, কারণ এইচটিএমএল টেক্সট ইনসেনসিটিভ। সো বডির ভিতরে আমরা যাই লিখবো, আমার কোডটা তাই প্রদর্শন করবে। সো আমরা এখানে বডির জন্য কিছুটা ফাঁকা জায়গা রেখে দিচ্ছি। এবার বডি আমরা ক্লোজ করে ফেলবো, বডিটা ক্লোজ করে ফেললাম। এবার যে জিনিসটি করতে হবে, এইচটিএমএল এর বডি ক্লোজ করার পরে আমরা এইচটিএমএল ট্যাগটা যে শুরু করেছিলাম, ওপেনিং ট্যাগটা, এবার এইচটিএমএলটা ক্লোজিং করে দিতে হবে। সো এভাবে খুব সহজেই কী করতে পারছি, আমরা এইচটিএমএল এর দুটো সেকশন, হেডকে এবং বডিকে তার কোডের মাধ্যমে প্রকাশ করতে পারছি। এবার যে আমরা ওয়েব পেজে কোনো ওয়েব ডকুমেন্ট বা ওয়েব কন্টেন্ট শো করার জন্য যে কাজটি করে থাকি, সাধারণত
সেটি বডির মধ্যে লেখা থাকে। সো বডির মধ্যে আমি যেহেতু সাগর আইসিটি কেয়ার লেখাটি লিখতে চাই, তাহলে আমরা যদি বড় হাতে লিখি, ক্যাপিটাল লিখি, তাহলে ক্যাপিটাল শো করবে বডির মধ্যে, যদি স্মল লিখি স্মলেরই শো করবে। তো যেহেতু আমার ডেস্টিনেশন ওয়েব পেজটা তোমরা খেয়াল করে দেখতে পারবা, যেখানে প্রত্যেকটি অক্ষরই বড় হাতের লেখা আছে। সেক্ষেত্রে আমরা যখন কোডটি করব অবশ্যই সবগুলো ব্লক লেটার লিখব, বড় হাতের লিখব। সাগর আইসিটি কেয়ার। সো সাগর আইসিটি কেয়ার লেখাটির পর আমরা নর্মালি যদি সেভ করি, সেটি এক লাইনে প্রদর্শিত হবে, যেমনটি হয়েছিল আমাদের প্রথম ওয়েব পেজে। সো আমরা যাচ্ছি যেন সাগর আইসিটি কেয়ার লেখাটি প্রথমে আলাদা লাইনে আসে, এবং তারপর আমরা যেটি চেষ্টা করব এভাবে 3টি আলাদা আলাদা পজিশনে তাকে সুসজ্জিত করার চেষ্টা করব। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, প্রত্যেকটি লাইনকে আলাদা আলাদাভাবে নিয়ে যাওয়ার জন্য আমাকে যেটি ব্যবহার করা হয়ে থাকে, ব্রেক ট্যাগ ইউজ করা হয়ে থাকে। সো তোমরা বিআর ট্যাগ বা ব্রেক ট্যাগ ইউজ করতে পারবে এখানে। আর আইসিটির পর একটা ব্রেক ট্যাগ ইউজ করবা। আমি বিআর ট্যাগের ভাষাটা মূলত ছোটো হাতের অক্ষরে হওয়াটাই সাপোর্ট, মানে HTML5 কনভারসেশন যে ভার্সনটা রয়েছে সেটি সাপোর্ট বলতে সবগুলোই করে, কিন্তু এটি লেখা উত্তম, আসলে সর্বোত্তম। তো সেই ক্ষেত্রে আমরা বিআর ট্যাগ লিখলাম, এবং বিআর ট্যাগ লেখার পরে লেখাটা একটু সুন্দর করার জন্য আমরা নিচের লাইনে আইসিটিকে নিয়ে চলে গেলাম, এবং কেয়ারকে আরও একটু নিচের লাইনে নিয়ে চলে গেলাম। সো এভাবে খুব সহজে আমরা কী করতে পারি, এভাবে কন্টেন্টগুলো আলাদা আলাদা লাইনে নিয়ে যেতে পারি। তুমি যদি সবগুলো একই লাইনে রাখতে, তারপরেও কিন্তু সেটি আলাদা লাইনে প্রদর্শিত হতো, কারণ আমরা ব্রেক ট্যাগ বিআর ট্যাগটা ইউজ করেছি এক্ষেত্রে। সো এখন খেয়াল করে দেখো, এখন যে কাজটি আমাদের করতে হবে, খেয়াল করে দেখো সাগর আইসিটি এবং কেয়ার প্রত্যেকটি লেখায় আলাদা আলাদা পজিশনে রয়েছে। এটা যেমন লেফটে রয়েছে, এটা যেমন সেন্টারে রয়েছে, এটা যেমন কি সর্বডানে রয়েছে। সো এই কাজগুলো করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এখন প্রথমে খেয়াল করে দেখো, প্রথম যে অবস্থানটি বুঝতে হবে আমাদের এক্ষেত্রে, সেটি হচ্ছে সাগর লেখাটা বামে ছিল, বামেই থাকবে, হ্যাঁ, এই ক্ষেত্রে প্রবলেম। বাট এই যে খেয়াল করে দেখো আইসিটি যে লেখাটা রয়েছে, আইসিটি লেখাটা তুমি যে লেখাটা দেখতে পাচ্ছ, এই লেখাটি কিন্তু আমার এই পজিশনে নিয়ে আসতে হবে, সেন্টার বরাবর নিয়ে আসতে হবে। এবং কেয়ার যে লেখাটি রয়েছে, কেয়ার লেখাটি আমাকে একেবারে সবার ডানে নিয়ে আসতে হবে। সো এই কয়েকটি কাজ করার জন্য আমাদেরকে যে ট্যাগটি ব্যবহার করতে হবে, সেই ট্যাগটির নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের শুরু হয়ে থাকে জাস্ট পি দিয়ে, একটা ওপেনিং ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগ লেখা হয়। প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করতে পারো তোমরা। সাধারণত কয়েকটি ট্যাগ, বিআর ট্যাগ, এইচআর ট্যাগ এবং হচ্ছে ইমেজ ট্যাগ, এই কয়েকটি ট্যাগ ছাড়া বাকি সবগুলো ট্যাগই ক্লোজ করা যায়। সো সেই ক্ষেত্রে তুমি পি ট্যাগ ক্লোজ করতে পারো, বাট পি ট্যাগ ক্লোজ না করলে আউটপুট সঠিক আসবে। তোমরা হয়তো বা জেনে একটু অবাক হবে, বডি ট্যাগ কিংবা যে HTML ট্যাগ এগুলো ক্লোজ না করলেও ফলাফল সঠিক দেখায়। কিন্তু তোমরা যেহেতু HTML শিখছো, HSC ইন্টারমিডিয়েট যে একটি অধ্যায় রয়েছে তার ভিত্তিতে, সেক্ষেত্রে তুমি যদি সঠিকভাবে বডি বা HTML না ক্লোজ করো, তোমার পরীক্ষার খাতায় ভুল ধরা হতে পারে। সো অবশ্যই কী করবা, প্রত্যেকটি ট্যাগে ক্লোজিং ট্যাগ রেখে দেওয়া অবশ্যই ভালো। সো আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করলাম, ক্লোজ না করলে সমস্যা নাই। এবার আইসিটির জন্য আইসিটি আমরা আলাদা একটা পজিশনে নিতে চাই, তাহলে এটার ক্ষেত্রে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব, এবং একইভাবে কেয়ার যে রেখাটি রয়েছে সেটিকেও আমরা একটা আলাদা পজিশনে নিতে চাই, তাই এখানে কি একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। সো আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলে শুধু হয়ে যাবে না, প্যারাগ্রাফ ট্যাগে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউট বলতে বোঝাই কোনো ট্যাগের, যেমন পি হচ্ছে একটা ট্যাগ, এটার যদি আমরা অ্যাট্রিবিউট লিখতে চাই, যেমন প্যারাগ্রাফ ট্যাগের অ্যাট্রিবিউট একটি হচ্ছে অ্যালাইন, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এবং অ্যাট্রিবিউট নেমের পর ইকুয়াল দিয়ে অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হয়। অ্যাট্রিবিউট ভ্যালু তুমি সেকেন্ড কোটেশন বা ফার্স্ট কোটেশন উভয়ের মধ্যে দিতে পারো। অ্যাট্রিবিউট ভ্যালু বলতে এটা হচ্ছে সাগরের অবস্থান কোথায়, অ্যালাইন দ্বারা বোঝাচ্ছে আসলে পি ট্যাগের অবস্থান কোথায় হবে, এবং এটার হচ্ছে অবস্থানটা কোন জায়গা নির্দিষ্টভাবে বোঝাতে, সেটা আমরা কী ব্যবহার করব, লেফট বোঝাবো। সো এই পুরোটাই হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের অ্যাট্রিবিউট। তার মধ্যে অ্যালাইন যে অংশটুকু দেখতে পাচ্ছ তোমরা, অ্যালাইনটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম, এবং এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। এবং অ্যাট্রিবিউট ভ্যালু অবশ্যই লক্ষ্য করে দেখবে যে সেকেন্ড কোটেশনের ভিতরে লেখা হয়েছে, তোমরা চাইলে ফার্স্ট কোটেশনের মধ্যেও লিখতে পারো, কেননা
আসলে সেকেন্ড কোটেশন এবং ফার্স্ট কোটেশনের বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে ফেলি আগে। ফার্স্ট কোটেশন মূলত ব্যবহার করা হয় একটা ওয়ার্ডের জন্য, সিঙ্গেল কোটেশন যেটাকে বলা হয়ে থাকে, এবং ডাবল কোটেশন ব্যবহার করা হয় সাধারণত একাধিক শব্দ যদি আমি অ্যাট্রিবিউট ভ্যালুর মধ্যে যদি প্রদর্শিত করতে চাই তাহলে ডাবল কোটেশন ব্যবহার করা হয়। যেমন এখানে লেফট শুধু লেখা হয়েছে একটি ওয়ার্ড, তাই এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করলে সমস্যা নেই। কিন্তু একাধিক ক্ষেত্রে যদি অ্যাট্রিবিউট ভ্যালু একাধিক ওয়ার্ডের হয়, যেমন লেফট কর্নার এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে কি আমাকে অবশ্যই সেকেন্ড কোটেশন ব্যবহার করতে হবে। তবে আমি সাজেস্ট করবো সবসময় সেকেন্ড কোটেশনটা ব্যবহার করার ক্ষেত্রে। সো এক্ষেত্রে আমরা লিখে দিলাম যে পি হচ্ছে একটা ট্যাগ যার হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন লেফট, যা দ্বারা বোঝাচ্ছে সাগর যে টেক্সটটি রয়েছে সেটির অবস্থান হবে সবার বামে, হ্যাঁ, যেটা কিনা পি ট্যাগের মধ্যে লেখা হয়েছে। এবং আরও একটি বিষয় লক্ষণীয়, খেয়াল করে দেখো এই যে অ্যাট্রিবিউটটা আমরা লিখেছি, অ্যাট্রিবিউটটা কিন্তু পুরোটাই ওপেনিং ট্যাগের ভিতরে লেখা হয়েছে। যে কোনো ট্যাগের অ্যাট্রিবিউট লেখা হয় তার ওপেনিং ট্যাগের মধ্যেই। যে কোনো ট্যাগের অ্যাট্রিবিউট বা বিশেষ বৈশিষ্ট্যটা সম্পন্ন করা হয় তার ওপেনিং ট্যাগের মধ্যেই। এটা অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যেই হবে, কিন্তু কারণ ওপেনিং ট্যাগটা শুরু হয়েছে এ অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা এবং শেষ হয়েছে এ অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা। সো খেয়াল করে দেখো এখানে খুব সহজে আমরা কি অ্যাট্রিবিউট দিতে পারলাম। এবার যে জিনিসটি করতে হবে আমাকে, আইসিটি লেখাটার জন্য আমাকে অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউট দেওয়ার জন্য আমরা লিখলাম অ্যালাইন ইকুয়াল, এখানে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে তোমাদেরকে চেক করে দিচ্ছি। তুমি এখানে সেন্টার বানান লিখবা CNTER। এখানে যদি CNTRE দাও তাও কিন্তু ফলাফল সঠিক প্রদর্শন করবে না, অর্থাৎ সেন্টার বানানটি এটি লিখতে হবে, কারণ সেন্টার বানান দুই রকম হয়ে থাকে নর্মালি। আমরা জানি CENTRE হয় এবং ERও হয়। সো আমরা এখানে সঠিক পদ্ধতিটি লিখবো, এর পর আর হবে। সো এই লেখাটি লিখলেই শুধু প্রদর্শিত করবে, কারণ HTML কোডটা যখন উদ্ভাবন করা হয়েছিল তখন কি এই স্পেলিংটাই ব্যবহার করা হয়েছিল। এবং কেয়ার লেখাটি সবার ডানে প্রদর্শন করার জন্য এখানে আমরা লিখব অ্যালাইন ইকুয়াল, এখানে আমরা লিখব রাইট, অর্থাৎ ডান দিকে। হ্যাঁ, তুমি অ্যাট্রিবিউট যেটা ভ্যালু লিখলা সেটা হচ্ছে বড় হাতের ব্লক লেটারও লিখতে পারো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। অর্থাৎ HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ, অর্থাৎ সেন্সিটিভ নয়। সো খেয়াল করে দেখো পি অ্যালাইন লেফট সাগর, পি অ্যালাইন সেন্টার ICT এবং পি অ্যালাইন রাইট, এইটুক লেখার পরে আমরা এই ওয়েব পেজটিকে সেভ করব। সেভ করার জন্য সেভ অ্যাজে যাব, তারপরে যে নামে আছে থার্ড ক্লাস ডকুমেন্ট, এরপরে আমরা একটা এক্সটেনশন অ্যাড করব HTML, কেননা আমরা HTML কোড করছি। এবং এখানে অল ফাইল সিলেক্ট করব। অল ফাইল সিলেক্ট করলে খেয়াল করে দেখবা এখানে সেভ বলে যে অপশনটা আছে, সেখানে সেভ করার ক্ষেত্রে চলো আগে একবার ঘুরে আসি। তোমরা যে ওয়েব পেজে ছিলে সেই ওয়েব পেজে খেয়াল করে দেখো এই নামে, এই কয়েকটা নামে ওয়েব পেজ রয়েছে, কিন্তু থার্ড ক্লাস ডকুমেন্ট নামে কোনো ওয়েব পেজ নাই। যখন আমি সেভ করব তার কিছুক্ষণের মধ্যেই দেখবা থার্ড ক্লাস ডকুমেন্ট নামে একটা ওয়েব পেজ চলে এসেছে। চলো এই ওয়েব পেজে যদি তুমি নেট কানেকশন ছাড়াও যদি ক্লিক করো, খেয়াল করে দেখবা সাগর ICT কেয়ার তিনটি আলাদা আলাদা লাইনে প্রদর্শিত হয়ে গেছে। এটি সবার বামে, এটি ICT সবার মাঝে এবং কেয়ারটা সবার ডানে। এবং আরও একটি জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি এই অ্যালাইন বানানটা লিখতে ভুল করো, যেমন ALING লিখে দাও ভুল করে, তাহলে কিন্তু এবার তুমি সেভ করো, এটা Ctrl+S দিয়ে সেভ করবা, দিয়ে এটা রিলোড করলে দেখবা, খেয়াল করে দেখবা ICT লেখাটা মাঝখানে প্রদর্শন করবে না, বামে চলে আসবে। কেননা হচ্ছে আমি যে অ্যাট্রিবিউট ভ্যালুটা লিখেছি সেটাও ভুল করেছি। একইভাবে যদি তুমি এটারও যদি বানানটা ভুল করে লিখো, NG লিখো, তাহলে খেয়াল করে দেখবা, সেভ করি Ctrl+S, এটা লেখার পরে একটা জিনিস অবাক হয়ে যাবা, তুমি যখন রিলোড করবা পজিশনে কোনো চেঞ্জ হচ্ছে না। কেন? কারণ হচ্ছে যে তুমি যে ভ্যালুটা লিখেছো, আমরা যদি এই পি ট্যাগটা যদি নাও দিই তারপরেও কিন্তু সাগর লেখাটা সবার বামেই থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি পি ট্যাগটা বামের ক্ষেত্রে লেখাটা অতটা প্রয়োজনীয় নয়। এবার দেখো আমরা Ctrl+S দিই, দেখবা যে সেটি যেভাবে আমরা চেয়েছিলাম ঠিক সেভাবেই প্রদর্শিত হচ্ছে। সো এভাবে খুব সহজেই কী করতে পারি, কোনো টেক্সটের অবস্থান বা পজিশন আমরা নির্ধারণ করে দিতে পারি। খেয়াল করে দেখো এই ক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করেছি পি ট্যাগ ইউজ করেছি, পি ট্যাগে অবশ্যই ইউজ করতে হবে, এবং পি ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট একটা লিখেছি, অ্যাট্রিবিউট ছিল এতটুকু অ্যালাইন সেন্টার, এবং অ্যালাইনটি হচ্ছে অ্যাট্রিবিউট নেম এবং সেন্টারটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, যেটা কিনা লেখা হয়েছে দুইটা সেকেন্ড সিঙ্গেল কোটেশনের মধ্যে। তোমরা চাইলে অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে পারো, যেমন যে এখানে যদি ডাবল কোটেশন ইউজ করি কোনো তফাৎ হবে না। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে খেয়াল করে দেখো আমরা ডাবল কোটেশন ব্যবহার করেছি কিন্তু এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি, এমনটা যেন না হয়।
করলে দুটি ডাবল কোটেশন বা দুটি সিঙ্গেল কোটেশন হতে হবে। সো আমরা এখানে কোটেশনটা ব্যবহার করলাম, আবার সেভ করে নিলাম। সো এবার কোডটা আবার যদি রান করি, দেখো একই রকমই অবস্থান দেখাচ্ছে। এখন খেয়াল করে দেখো, আমরা যেই ডকুমেন্টটা আমরা চেয়েছিলাম, যে আউটপুটটা আমরা চাইছি, সাগর, আইসিটি এবং কিয়ার, তিনটে আমরা ডকুমেন্ট পেয়েছি, তিনটি আলাদা অবস্থানে, তিনটি ওয়ার্ড পেয়েছি তিনটি আলাদা অবস্থানে। এখন আমাদের যেটি করতে হবে, প্রথমত প্রত্যেকটি টেক্সটের কালার আনতে হবে, প্রত্যেকটি টেক্সটের কালার আনতে হবে। যদি আমি চাই যে টেক্সটের কালারটি আমরা নিয়ে আসতে চাই, যদি কোনো ওয়েব পেজের টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, সেটার জন্য আমাকে যেটি করতে হবে, আমরা যে বডির যে ওপেনিং ট্যাগ রয়েছে সেটির ভিতরে অ্যাট্রিবিউট লিখতে হবে। এবং তোমরা অবশ্যই জানো, যে কোনো ট্যাগের অ্যাট্রিবিউট লেখা হয় তার ওপেনিং ট্যাগের মধ্যে। সো এখানে আমার যে অ্যাট্রিবিউটটা লিখতে হবে, অ্যাট্রিবিউটের নেমটা হচ্ছে টেক্সট, এবং ইকুয়াল দিবা। ইকুয়াল দেওয়ার পর কোটেশন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন উভয়ের মধ্যে তুমি লিখতে পারবা। টেক্সটে তুমি যে কালারটি চাও সেই কালারটি তোমার প্রদর্শিত হবে। যেমন আমরা যে ওয়েব পেজটি করছিলাম সেটির সবগুলো কালার হচ্ছে কালো আছে। আমি যদি চাই যে কালারটি আমি লাল চাচ্ছি, লাল চাইলে, কিংবা সাপোজ আমি এই কালারটা গ্রিন চাচ্ছি, তুমি সেই রঙেই প্রদর্শন করতে পারবা। সো এখানে তুমি খেয়াল করে দেখো, তুমি দিলা হচ্ছে গ্রিন, গ্রিন লিখলা, ছোটো হাতের বা বড় হাতের যাই লিখো না কেন তাই দ্বারাই প্রদর্শন করা হবে। সো এই বডির ওপেনিং ট্যাগের মধ্যে, পুরোটাই ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগের মধ্যে তুমি অ্যাট্রিবিউটটা লিখলা, এবং অ্যাট্রিবিউটটার যে ভ্যালুটা সেটা হচ্ছে কোটেশনের মধ্যে লিখেছো। এবার আমরা এটাকে সেভ করব Ctrl+S দিয়ে, বা তুমি সরাসরি ফাইল থেকে এখানেও সেভ করতে পারো। তো আমি যেহেতু সেভ করেছি, সেভ করে ফেললাম। এবার হচ্ছে আমরা ওয়েব পেজটাকে রিলোড করি। খেয়াল করে দেখো, রিলোড করলে দেখো প্রত্যেকটি টেক্সটের কালার গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, সো এভাবে খুব সহজেই তুমি কী করতে পারো, টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারো। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে যে কোনো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে চেঞ্জ করা যায়। খেয়াল করে দেখো, এখানে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা সায়ান এনেছি। সায়ান আমার ফেভারিট কালার, তাই আমি সায়ান রেখেছি, এবং টেক্সট কালারগুলো প্রত্যেকটা হোয়াইট করা আছে। সো এক্ষেত্রে তুমি কী করতে পারো, তুমি যদি ব্যাকগ্রাউন্ড কালার আনতে চাও, তাহলে তোমার যেটি করতে হবে, তুমি যে ট্যাগটি করেছো, HTML কোডটি করেছো, সেটির জন্য খেয়াল করে দেখো, বডির মধ্যে তুমি একটা অ্যাট্রিবিউট লিখেছো। তুমি চাইলে একই ট্যাগের, একই ওপেনিং ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট লিখতে পারো। যেমন এখানে একটি অ্যাট্রিবিউট হচ্ছে টেক্সট, এবং আরও একটি অ্যাট্রিবিউট আমি যেটা লিখব বিজি কালার, বিজি কালার, বিজি কালার লিখে এর অ্যাট্রিবিউট ভ্যালুটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। তার আগে একটু ব্যাখ্যা করে নিই, বিজি কালার দ্বারা আসলে কী বোঝানো হয়ে থাকে। বি মানে ব্যাকগ্রাউন্ড, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবং কালার, কালার বানানটা তুমি একটু খেয়াল করে দেখো, আমরা প্রচলিত যে কালার বানানটি ব্যবহার করি সেটির সাথে সামঞ্জস্য না। এটির বানান COLORE লিখতে হবে কালার বানানটা, নাহলে অ্যাট্রিবিউট সঠিকভাবে ফলাফল প্রদর্শন করবে না। সো বিজি কালার হচ্ছে অ্যাট্রিবিউট নেম, ব্যাকগ্রাউন্ড কালার বোঝানো হয়ে থাকে এটি দ্বারা। এরপরে যেটি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার তুমি যা চাচ্ছ তাই প্রদর্শন করা হবে। যেমন আমার ফেভারিট ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সায়ান। সো আমরা যদি সায়ান দিই, তাহলে খুব সহজেই কি খেয়াল করে দেখো, সায়ান চলে আসবে। আমরা এটাকে সেভ করব, Ctrl+S দিয়ে সেভ করব, বা এখান থেকে ফাইল থেকে সেভ করতে পারবো। সেভ করার পর এটা যদি রিলোড করি, খেয়াল করে দেখো, আমরা ওয়েব পেজটাতে যাই, রিলোড করলে খেয়াল করে দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা সায়ান হয়ে গেছে খুব সহজেই। হ্যাঁ, এবার আমরা আমাদের HTML কোড, যে কালার কোডটা ব্যবহার করেছি, এখানে দেখো গ্রিন ব্যবহার করেছি, বা এখানে সায়ান ব্যবহার করেছি, সরাসরি রঙের নাম লিখে দিয়েছি। এটি রঙের নাম না লিখে আমরা কিন্তু কালার কোডও ব্যবহার করতে পারতাম। কালার কোড ব্যবহার করার নিয়মটি হচ্ছে, তুমি যদি কোনো ক্ষেত্রে ধরো যে সাপোজ হ্যাশট্যাগ লিখবা, অবশ্যই কালার কোড লিখতে শুরু করতে হলে হ্যাশট্যাগ লিখতে হয়। হ্যাশট্যাগ লেখার পরে যদি দুইটি করে শূন্য, টোটাল 6টি শূন্য লিখবা। খেয়াল করে দেখো, এখানে মনে হয় আমার একটি বেশি হয়ে গেছে। প্রথম দুইটি শূন্য আসলে রেডকে বোঝানো হয়ে থাকে, আর পরে দুইটা শূন্য গ্রিনকে বোঝানো হয়ে থাকে, এবং পরে দুইটা শূন্য ব্লুকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ RGB, হ্যাশট্যাগ RGB, রেড, প্রথম দুইটা দ্বারা রেড বোঝানো হয়ে থাকে, পরে দুইটা দ্বারা গ্রিন, এবং পরে দুইটা দ্বারা ব্লু বোঝানো হয়ে থাকে। সো এখন যেহেতু রেডও 0 রয়েছে, গ্রিনও 0 রয়েছে, এবং ব্লুও 0 রয়েছে, এমনটা অবস্থায় যদি আমরা প্রোগ্রামটাকে আবারও সেভ করে যদি রিলোড করি, খেয়াল করে দেখো আমাদের যেটা ঘটবে, তোমরা খেয়াল করে দেখো, যখন রিলোড করব আমাদের প্রত্যেকটা টেক্সটের কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, প্রত্যেকটা টেক্সটের কালার ব্ল্যাক হয়ে গেছে। অর্থাৎ যখন প্রতিটি রঙের মানই শূন্য থাকবে, তখন সেটি কি কালো প্রদর্শিত হবে। এবার খেয়াল করে দেখো, আমি
যেটি করতে পারি এক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রেও কালার কোড ব্যবহার করতে পারবো, যে কোনো কালার কোডের ক্ষেত্রেও কালার কোড ব্যবহার করতে পারবো। সেটির জন্য হ্যাশট্যাগ দিয়ে শুরু করতে হবে। এখন আমরা যেটি করব, সবগুলো জিরো না দিয়ে আমরা যদি রেড যদি পূর্ণাঙ্গ মাত্রায় প্রদর্শন করতে চাই, তাহলে আমাকে যেটা দিতে হবে, আমাদেরকে 99 দিতে হবে। এখানে আমরা সর্বোচ্চ 99 মানটা ব্যবহার করতে পারবো। যেমন গ্রিনও যদি আমরা 99 ব্যবহার করি, 99 ব্যবহার করলাম, এবং ব্লু পরে যে দুটো ডিজিট সেটা ব্লুও যদি 99 মানে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করতে চাই, তাহলে কি 99 দিব। এতটুকু দেওয়ার পর যখন আমি প্রোগ্রামটা আবারও সেভ করে রিলোড করব, খেয়াল করে দেখো আমরা যেটা চেঞ্জ করেছি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, সবগুলো পূর্ণ মাত্রায় দিয়েছি। এমনটু দিলে কি হবে, আমরা যদি রিলোড করি, খেয়াল করে দেখো অন্য একটি কালার এসেছে, 3টা কালারের কম্বিনেশনে সাগর এসেছে, আইসিটি এসেছে এবং কিয়ার এসেছে। অর্থাৎ কালারটা অনেকটা সাদার কাছাকাছি হয়েছে, বাট পূর্ণাঙ্গ সাদা হয়নি। অর্থাৎ 99 মানে পূর্ণাঙ্গ মান বোঝায়নি। যদি সবগুলোই পূর্ণাঙ্গ মাত্রায় থাকতো, তাহলে পুরো পেজটি সাদা রঙে প্রদর্শিত হতো। সো কোনো কালারের পূর্ণাঙ্গ মাত্রা প্রদর্শন করার জন্য আমাকে যেটি ব্যবহার করা হয়, এফএফ, সাথে ব্যবহার করা হয় এফএফ, মানে ফুল রেড। এফএফ মানে ফুল, মানে পূর্ণাঙ্গ 100% রয়েছে। এবার যদি আমি গ্রিন যদি পূর্ণাঙ্গ মাত্রা নিতে চাই, তাহলে আবারও আমরা কী ব্যবহার করতে পারবো, এফএফ ব্যবহার করতে পারবো। এখানে তুমি ছোটো হাতের এফও ব্যবহার করতে পারবা। এবং পরের 2টা ডিজিটের জন্য যদি পূর্ণাঙ্গ মাত্রায় যদি ব্লু ব্যবহার করতে চাও, তাহলে তুমি কী করবা, তুমি এফএফ লিখবা। তো খেয়াল করে দেখো, আমার রেড এখন ফুল রয়েছে 100%, গ্রিনও ফুল রয়েছে, এবং কি ব্লু হচ্ছে ফুল রয়েছে। তো এখন আমি যদি ওয়েব পেজটা সেভ করে আবারও রিলোড করি, খেয়াল করে দেখো ওয়েব পেজটি এখন যে কালারটি রয়েছে, কালারটি চেঞ্জ হয়ে যাবে, পুরোপুরি সাদা হয়ে গেছে। খেয়াল করে দেখো পুরোপুরি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা আনতে পেরেছি। হ্যাঁ, সো এভাবে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার তুমি অন্য কোনো কালারে প্রদর্শন করতে পারো। তুমি যদি চাও প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ড, এবার একটা জিনিস তোমাদেরকে মজার একটা জিনিস দেখাই, খেয়াল করে দেখো আমার টেক্সটের কালারটা সবগুলো 0 মানে ব্ল্যাক, এবং যে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সবগুলো এফ দিয়েছি, মানে সবগুলোই কি দেখাচ্ছে দেখো, সবগুলোই হচ্ছে পূর্ণাঙ্গ সাদা রূপে প্রদর্শিত হয়েছে, সবগুলো এফ মানে সাদা রং। এখন যদি আমি টেক্সটের কালারটা এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দুটাই সাদা করে দিই, দুটাই যদি হোয়াইট করে দিই, এফএফ করে দিই, এফএফ করে দিই, এটা যখন সেভ করে আমরা যখন এটা সেভ করলাম, এবার ওয়েব পেজটা রিলোড করলে খেয়াল করে দেখবা তুমি কিছু দেখতে পাচ্ছ না। আসলে দেখতে পাচ্ছ না এই কারণে, কারণ এখানে যে সাগর লেখাটাই রয়েছে দেখো, এখন যদি আমি যেভাবে সিলেক্ট করি দেখো তখন দেখতে পারবো। হ্যাঁ, অর্থাৎ তুমি সিলেক্ট অবস্থাতে দেখতে পাচ্ছ, কিন্তু এমনি দেখতে পাচ্ছ না। কারণ হচ্ছে কি, কারণটা হচ্ছে এটাই যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার উভয় সাদা হয়ে গেছে, যার কারণে তুমি দেখতে পাচ্ছ না। সো এক্ষেত্রে তোমার যেটি করণীয়, যে তুমি ব্যাকগ্রাউন্ড কালার একটি রাখবা এবং টেক্সট কালার আরেকটি রাখবা। এখন আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করব। আমরা হচ্ছে প্রথমে 2টা ডিজিট রেড বোঝাচ্ছে, রেড হচ্ছে আমরা এফএফ দিলাম, এবং বাকি 2টা গ্রিন এবং ব্লু উভয়ই কিন্তু 0 রাখলাম, গ্রিন 0 রাখলাম, ব্লু 0 রাখলাম। এমনটি রাখলে কি হবে, টেক্সটের কালারটি কেমনভাবে প্রদর্শন করবে। চলো আমরা সেভ করে আবার রান করে দেখি আরেকবার। সেভ করে যখন আমি এটা রিলোড করব, খেয়াল করে দেখো প্রত্যেকটা টেক্সটের কালার রেড প্রদর্শন করছে, অর্থাৎ শুধু লাল রঙটি প্রদর্শন করছে। কারণ লাল রঙের প্রথম 2টা ডিজিট রেডকে ইন্ডিকেট করে, যেখানে আর এর মানটা সর্বোচ্চ পরিমাণে রয়েছে। সো এভাবে তুমি সরাসরি কালারের নেমটাও দিতে পারো। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যেটা পছন্দ করি, সায়ান কালারটা পছন্দ করি, সায়ান দিলাম, এবং টেক্সট কালারটা রেড দিয়ে রাখলাম। সো এভাবে যখন আমি নর্মালি কোনো ওয়েব পেজের কোডটা সেভ করে আবার রিলোড করব, খেয়াল করে দেখো ব্যাকগ্রাউন্ডটা সায়ান চলে আসবে। সরি, মনে হয় কোথাও একটা সমস্যা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা সায়ান এসেছে। এখানে খেয়াল করে দেখো একটি সমস্যা হয়েছে, আমি যখন কালারটার নাম লিখেছি, কিন্তু আমি কালার কোডের যে হ্যাশট্যাগটা, সেই হ্যাশট্যাগটা কিন্তু আমি রিমুভ করতে ভুলে গেছি। সেই জন্য কি কালারটা একটু ভিন্ন কালার চলে এসেছে। তো সেটার জন্য কী করতে হবে, যখন তুমি শুধু কালারটা লিখবা, তখন শুধু কালার নেমটা লিখবা, এবং কালার কোডটি যখন লিখবা তখন অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে শুরু করবা। কালার কোডটি 6টি ডিজিটের হয়, প্রথম 2টি আবারও রিপিট করছি, প্রথম 2টি রেডকে ইন্ডিকেট করে, পরের 2টি গ্রিনকে, এবং পরের 2টি ব্লুকে ইন্ডিকেট করে। সো খেয়াল করে দেখো এখন আমি সায়ান লিখে এবার যখন আবার সেভ করে রিলোড করব, দেখবা যে আমার ওয়েব পেজের রঙটি সায়ান রঙে প্রদর্শিত হবে। খেয়াল করে দেখো সায়ান রঙে প্রদর্শিত হচ্ছে। একইভাবে তুমি বাকি কালারগুলো
খুব সহজে আনতে পারবা। সো এভাবে আমরা যে কোনো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডের কালারটা করতে পারি এবং ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে ওয়েব পেজে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোরও কালার প্রদর্শন করতে পারবো। সো সেক্ষেত্রে কি খুব সহজ একটা পদ্ধতি শিখে ফেললাম। এখন যেটি অবশ্যই মাথায় রাখতে হবে, এগুলো যেন সবগুলো ওপেনিং ট্যাগের মধ্যে হয়ে থাকে এবং খেয়াল করে দেখো একটি ওপেনিং ট্যাগের মধ্যে একটি অ্যাট্রিবিউট এবং আরও একটি অ্যাট্রিবিউট, সর্বমোট 2টি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। তোমরা চাইলে আরও অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবা। যেমন ব্যাকগ্রাউন্ডে যদি তুমি কোনো ইমেজ নিয়ে আসতে চাও তাহলে তোমাকে ব্যাকগ্রাউন্ড লিখে ইমেজ অ্যাড করতে হবে। সেই জিনিসগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। আজকে এ পর্যন্তই, দেখা হবে আরও একটি লাইভ ক্লাসে যেখানে আরও বিস্তারিত শিখবো আমরা প্রত্যেকটি টেক্সটকে ইন্ডিভিজুয়ালি কীভাবে কালারে আনা যায় কিংবা ব্যাকগ্রাউন্ডে কীভাবে ইমেজ আনা যায় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত শিখবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি লাইভ ক্লাসে। যারা পূর্ববর্তী ক্লাসগুলো করেনি তারা অবশ্যই ক্লাসগুলো করবে এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখা হবে আরেকটি লাইভ ক্লাসে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।